ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা সত্য ভৌতিক ঘটনা, ভৌতিক এবং অলৌকিক, প্যাথেটিক এবং ভয়ানক সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে। একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিগত দিনে আমি একটা সিরিজের ওপর কাজ করছিলাম, বাট হয়তো আপনাদের ঠিক মতন পছন্দ না হওয়াতে, তবে হ্যাঁ, আজকে যে ঘটনাটা আমি উল্লেখ করছি সব ঘটনা ছেড়ে দিয়ে ফার্স্ট এপিসোডটা মৃত্যু কী, এই এপিসোডটা যিনি পছন্দ করেন একজন আপনাদের মধ্যে, তিনি তার জীবনের এই ঘটনাটা শেয়ার করেছেন আমার সঙ্গে। বাট উনি কোথায় থাকেন এবং প্লেস উল্লেখ করেননি। এইটা রিকোয়েস্ট করেছেন যে উনি আমার সঙ্গে দেখা করতে আসবেন, আরও কিছু জানার আছে, তখন উনি ডিসক্লোজ করবেন যে ওনার নাম এবং প্লেস কোথায় উনি থাকেন। বাট ঘটনাটা যিনি উনি আমার সঙ্গে শেয়ার করেন ফোনের মাধ্যমে, সেই ঘটনাটা পুরোটা শোনার পর যেটুকুনি বুঝতে পেরেছি, খুবই মর্মান্তিক এবং ভৌতিক তো বটেই, এবং কতটা ভয়ানক হতে পারে যদি সঠিকভাবে আমাদের অনেক কিছু তো জানা থাকে না জীবনে। যখন পরিস্থিতির সম্মুখীন হই আমরা বা পরিস্থিতিকে অতিক্রম করি, তখনই আমরা বুঝতে পারি যে কতটা পরিস্থিতি ভয়ানক হতে পারে বা এর থেকে বেরোনোর উপায় কী। তো চলুন সরাসরি আমরা ঘটনায় যাই। যিনি বলছেন উনি একজন ছেলে, বয়স মোটামুটি 40 to 45। তো যেটা বলেছে সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। ডিয়ার দাদা, আশা করি তুমি ভালো আছো। তোমার চ্যানেলের এই এপিসোডটা দেখার পর আমার মনে হয়েছে আমার জীবনে যে ঘটনাটা রয়েছে এবং আজও আমি অনেক কিছু ফিল করি, পুরোপুরি গিয়েও অনেক কিছুই যায়নি জীবন থেকে, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। ফলে ডেসক্রিপশান থেকে ফোন নাম্বার নিয়ে তোমাকে কল করলাম। এবং ঘটনাটা এতটাই গভীর এবং গুরুত্বপূর্ণ, আমি আমার নাম এবং প্লেস সব দুটোকেই হাইড করছি। তবে হ্যাঁ, আমি এর মধ্যে একটু গরমের 19-20 হলে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। তারপর উনি বলেন যে আপনি, মানে যাই হোক, পরে আমরা ডিসকাশন করি, এটা তুমিতেই কনভার্ট করেছি, কারণ আপনি থেকে তুমি হলে সম্পর্কটা ভালো হয়। তো উনি যেটা তারপরে বলছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তখন গিয়ে আমি আমার নাম বা আমার প্লেস, কোথায় থাকি, কি সমস্ত কিছু যেগুলো হাইড করছি এখন, সেগুলো নিশ্চয়ই ডিসক্লোজ করব। ঘটনাটা আজ থেকে 20-25 বছর আগেকার। বুঝতেই পারছো সেই সময়কার, আমার এখন বয়স বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে, 45। তো 20-25 বছর আগেকার সময় যে ঘটনাটা ঘটে আমার সঙ্গে, সেটার পরিপ্রেক্ষিতে তোমার যে ওই এপিসোডটা শুনি এবং আর একটা এপিসোড তুমি বানিয়েছিলে, সেটা হচ্ছে আত্মহত্যার ওপর। তার ফলে এই দুটো এপিসোড শোনার পরে আমার মনে হয়েছে না, অনেক কিছু রিলেট করতে পারছি আমি, ফলে আমি শেয়ার করছি। সেই সময়ের আমার কলেজ লাইফ, মানে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এটা বলে রাখি আমাদের বড় পরিবার ছিল এবং অর্থনৈতিক কোনো দিন অভাব যতদিন আমি ফ্যামিলির সঙ্গে ছিলাম কোনো দিন অনুভব করিনি। বাট একটা ঘটনা সব কিছু তছনছ করে দিয়ে বেরিয়ে যায়। আর আজকে আমি আমার পরিবারের থেকে অনেক দূর, নিজেকে রোজগার করে অর্থনৈতিক অনেক প্রবলেম নিজেকেই সলভ করতে হয়। হয়তো পাস্ট লাইফের কিছু এমন ঘটনা আমার সঙ্গে আছে যার জন্যে এই পরিস্থিতির জন্ম হয় আমার জীবনে। কারণ যখন তোমার সঙ্গে দেখা হবে, শুনবে আমার পরিবারের কথা, বাবা, কাকা, জ্যাঠা, সবাই, মানে একান্নবর্তী পরিবার যেটাকে বলা হয়, সবাই মিলেমিশে আমরা থাকতাম। ফলে একটা বড় ফ্যামিলি এবং আমাদের মেইন রুজি রোজগার, সোর্স অফ ইনকাম ছিল একটা গার্মেন্টসের বিজনেসের। ফলে পয়সা কড়ির বিশেষ অভাব কোনো দিন ছোটোবেলা থেকে অনুভব করিনি। ফলে বিজনেসে তো আমার ন্যাক ছিলই, কিন্তু যখন মানে যেটা হয় না, সবার তো সব কিছু সম্পূর্ণ হয় না, আমার ইঞ্জিনিয়ারিংয়ের বেশি শখ ছিল। তো এই কলেজে অ্যাডমিশন
সময়কার ঘটনা এটা। অ্যাডমিশনের সময় আমার একটি মেয়ের সঙ্গে আলাপ হয়, এবং ঘটনাটা আমি অত ক্লিয়ার তোমার সঙ্গে মানে আমার ফোনে যতটা বলার দরকার, এবং তুমি বুঝতে পারবে, এবং তুমি যদি মনে করো ঘটনাটা শুনে শেয়ার করবে চ্যানেলে, নিশ্চয়ই করতে পারো, কারণ যেখানে আমি নাম বা প্লেস উল্লেখ করছি না। তো একটি মেয়ের সঙ্গে আমার আলাপ হয়, হয় না যেরকম অনেক ক্ষেত্রে দেখবে যে দুদিনের আলাপ খুব মানে অনেক বছরের সম্পর্ক মনে হয়, সেরকমই খানিকটা মনে হয়েছিল একে অপরকে, যে আমরা হয়তো কোথাও মিলিত হয়েছিলাম বা একে অপরকে এই দুদিনে মানে আমি তখন কথা বলছি আলাপে হওয়ার 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমাদের মধ্যে যে সমস্ত আলোচনা হতো বা সম্পর্কটা এমনই 2-3 সপ্তাহের মধ্যে চলে গেছিলো, যেখান থেকে আমরা একে অপর ফিল করতে পারতাম যে আমাদের পাস্ট লাইফ বলে কিছু আছে। না হলে এইরকম ধরনের একটা মানুষ হঠাৎ করে 2 সপ্তাহের মধ্যে একজনকে এতটা বুঝবে, মানে আমি কি চাই না চাই আমার মায়ের পর বাবা কোনো দিনই বোঝেনি, এই মেয়েটি ভালো বুঝতো। এবং ধীরে ধীরে সম্পর্কটা গভীরতর হতে থাকে। আমরা বিভিন্ন স্থানে মিট করতাম, এটাই হয়ে গেল এক ধরনের কাল। বিভিন্ন স্থানে মিট করতে গিয়ে নিজেদের অজান্তে জানাজানি হয়ে যায় ব্যাপারটা আমার বাড়িতে, এবং আমার বাড়ির পর থেকে ধীরে ধীরে কীভাবে জানি না, আজও সেটাই রহস্য, সেই মেয়েটির বাড়িতে। মেয়েটির নাম আমি এখানে উল্লেখ করছি না, তবে একটা তো নাম দেওয়া উচিত, নাহলে বারবার মেয়েটি মেয়েটি বলাটা ঠিক নয়। তো যে কোনো একটা নাম তুমি সিলেক্ট করে নিও। তো আমি এখানে সিলেক্ট করছি পূজা হিসাবে, যেটা আমাদের এই ঘটনায় আর্টিফিশিয়াল একটা নাম, যেটা আপনাদের মানে নকল একটা নাম আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমি নিজেও জানি না সেই যে ভদ্রলোক মানে দাদা আমাকে সঙ্গে কথা বলেই তার ঘটনা শেয়ার করেছেন, বা তার সঙ্গে যে তার ভালোবাসার সম্পর্কের যে মেয়েটি, তার নাম কি অরিজিনাল। চলুন এগিয়ে যাই। জানাজানি হওয়ার পরে আমার বাড়িতেও প্রচুর ঝামেলা হয়, এবং যেটা যথারীতি একটা ভালোবাসা, প্রেম ভালোবাসাতে যা যা হয়ে থাকে, প্রথমে মা বাবা মানতে চায় না। তো আমার তরফ থেকে সেরকম বাধা সেরকম না আসেনি, হ্যাঁ, টুকটাক মানামানি বাবার বক্তব্য অনুযায়ী যে আগে সেটেলমেন্ট হোক তারপরে। কিন্তু মেয়েটির বাড়িতে এমন কিছু অত্যাচার হয় যেখানে আমি তোমার সঙ্গে দেখা হলে সব কিছু খুলে বলবো, এত তো ঘটনা তো ফোনে শেয়ার করা যায় না খুঁটিনাটি। মেয়েটা সুইসাইড করতে বাধ্য হয়, মানে পূজা। এবং সুইসাইডের 2 দিনের পর আমার কাছে খবর আসে। ইনফ্যাক্ট বলতে পারো আমার একজন বন্ধুই খবরটা বহন করে নিয়ে আসে, যে জানিস যে এই 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 ব্যাপার ঘটেছে। বিশ্বাস করবে না, সেই সময় মানে যে সময় ধরুন সম্পর্কটা হয়েছিল আর তারপরে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের কাছাকাছির মধ্যে এই ঘটনা। আমি দুটো কারণে প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়ি। একটা হচ্ছে যে এরকম একজন মনের মানুষ যে আমাকে এত বুঝতো, খুব এতটা অল্প সময়, সে কী করে এরকম আমাকে না জানিয়ে এরকম ডিসিশন নিতে পারে। মানে উনি মানে ফাঁসি দিয়েছিল নিজের গলায়, সিলিং ফ্যানে ঝুলে পড়েছিল। বিভিন্ন রকম ওই সময় পরিস্থিতি হয়, যেটা আমি পরে আমার বন্ধুবান্ধব মানে থেকেই জানতে পারি। কারণ হচ্ছে সেটাও আমি এখন বৃত্তান্ত, কারণ মেন ঘটনার থেকে আমরা হারিয়ে গেলে তো চলবে না, সেই জন্যে দেখা হলে তোমার সঙ্গে পুরো ঘটনাটা খুলে বলবো। এবং আর একটা কারণে যে এই 2 দিনের সম্পর্কে কী করে এইরকম একজন মর্মান্তিক এবং মানে এইরকম ডিসিশান নিতে পারে যে মৃত্যু পর্যন্ত সে বহন করতে পারে। যাই হোক, ঘটনার সূত্রপাত হয় ঠিক এই জায়গা থেকেই, এবং আমার রিয়েলাইজেশন বলো, বিশ্বাস বলো, সমস্ত কিছুটাই একটা অদ্ভুতভাবে বদলে যায়, এবং আমার পুরো জীবনটাই বদলে যায়। অনেক ক্ষয়ক্ষতি হয়, সেটা আমরা এই ঘটনায় জানব। তবে অটোমেটিক্যালি বুঝতেই পারছো, ভালোবাসার যখন সঙ্গে থাকে না, তুমি যখন শুনছো আবার সেটা অপরের কাছ থেকে, তাও আবার মৃত্যুর 2 দিন পর, পুলিশ কাচারি হয়, এবং
সেই পুলিশ কাছারিটা আমার বাড়ি পর্যন্ত আসেনি, সেটা ওখানেই ধামাচাপা পড়ে যায়। এটা ভেবেছিলাম যে মানে এই ধরনের ডেথে তো পুলিশ কাছারি তো হবেই, তো সেই ক্ষেত্রে যে হয়তো আমার নাম জড়িত হবে, কিন্তু কেন জানি না তাদের বাড়ি আমাদের নাম জড়িত করেনি। তার কারণ পরে জানতে পারবে, মানে এই ঘটনাতে আমি শেয়ার করব। যাই হোক, তাদের মানে মানুষের মনের মধ্যে কি চলছে সেটা তো বড় বোঝা মুশকিল, যেটা যতক্ষণ না পরিস্থিতি আসে বোঝা কখনোই যায় না। যেহেতু অপঘাতে এরকম মৃত্যু 3 দিনে কাজ সম্পূর্ণ হয়, সেটাও খবর পাই। কাজের ঠিক 2-3 দিন পর, মানে আমার হিসাব মতন যেদিন মারা গেছে আমি 2 দিন পরে খবর পেয়েছি, মানে তার পরের দিন কাজ হিসাব মতন। তো ধরো তার থেকে আরও 3 দিন পরে আমি প্রথম একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা এরকম যে আমি তোর জন্যই এত কিছু করলাম, তুই আমাকে দেখতে এলি না। স্বপ্নে দেখছি দাদা এটা। আমি প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আমাকে কিছু খাবার বন্দোবস্ত করে দে। এবং কী কী খাবে না খাবে সেসব কিছু নয়, কোথায় খাবারটা দিতে হবে সেটা আমি স্বপ্নে জানতে পারি। এবং সেই মতন সকালবেলা উঠে আমি ডিসিশান নিতে পারছিলাম যে এটা আমার কি মানসিক কোনো ভুল, বা এইরকম 7-5 ভেবে। এমনি তখন মেন্টাল কন্ডিশন আমার খুবই খারাপ ছিল, মানে আমি রিয়েলাইজ করতে দিইনি কাউকে, কিন্তু আমি জানি আমার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি সেই সময় কাটিয়েছি। তো 7-5 ভেবেছি মনেরই ভুল, যেহেতু সারাদিনই তার চিন্তা করছি, ফলে এই জিনিসগুলো এসছে। এবং তার সঙ্গে সঙ্গে অপঘাতে মৃত্যু, এরকম একটা অস্বাভাবিক ডেথ যেটা চিন্তার বাইরে। তো 2-1 দিন পরে আবার সেম স্বপ্ন দেখি আমি, যে তোকে আমি তো বললাম আমাকে এই জায়গায়, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত, প্রচণ্ড ক্ষুধার্ত, তোর জন্যেই আমি এই পদক্ষেপ নিলাম, তোর সঙ্গে থাকবো বলে, যেখানে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই আজকে আমাকে চিনতে পারছিস না, এবং আমাকে এতবার করে সেদিন বললাম খেতে দিতে হবে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এবং তোকে কোথাও জায়গাও বলে দিলাম, তুই দিতে আসলি না কেন? তো আমার ধর্ম নিয়ে ঘুমটা ভেঙে যায়। এবং আমি যেহেতু দেখো এটা প্রথম এরম ধরনের একটা পরিস্থিতি, তো আমি বাড়িতে কাউকে কিছু বলি না, কারণ হচ্ছে বাড়িতে বলার মতনও বিশেষ কেউ ছিল না। মা আমাকে খুব ভালো বুঝতেন, আজকে উনি নেই, এই ঘটনার সম্মুখীনেই তিনি এক্সপায়ার হন ওনার। ফলে সেটা আমার জীবনে বড় আফসোস। তো আমি মাকেও পর্যন্ত না বলে মোটামুটি নিজের ইচ্ছা মতন কিছু খাবার মাটির পাত্রে, যেরকম শ্রাদ্ধতে দেওয়া হয় না, মানে শ্রাদ্ধ বলো বা কাজকর্মে মানুষ মরে গেলে যে ধরনের মাটির পাত্রে, মাটির গ্লাসে, ওই রকম বন্দোবস্ত করে। আসলে আমি যেখানে থাকি তার আশেপাশে অনেক রকম ঝোপ জঙ্গল আছে, তার মধ্যে একটা ঝোপ জঙ্গল খুব চেনা পরিচিত। আমাদের বাড়ির থেকে ধরতে পারো হেঁটে যদি যাও 5-6 মিনিট। তো সেখানে গিয়ে সন্ধেবেলার দিকে সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় আমাকে মানে এরকম বলে যে খাবারটা দিয়ে আসতে এবং 1 গ্লাস জল। তো যথারীতি আমি দিয়ে আসি তার ঠিক। এবং তারপর আমি আর 2 দিন কোনো কিছু ফিল করতে পারিনি, জাস্ট এটাই অনুভব করতাম যে কী হয়ে গেল, সমস্ত কিছু সবে শুরু হলো, শেষও হয়ে গেল। বাট তার সঙ্গে সঙ্গে এটাও রিয়েলাইজ করছিলাম যে এটা কি ঠিক করছি আমি, যেটা করা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে। তো আমি যথারীতি এই সমস্ত ভাবতে আমার দিন যাচ্ছিলাম। হ্যাঁ, এটা বলে রাখি, আমি পূজার মৃত্যুর পর মোটামুটি ধরো 2 সপ্তাহের মতন আমি আর কলেজের সম্মুখীন হইনি, বাড়িতেই থাকতাম। আর যা কিছু ঘটে এই 2-2.5 সপ্তাহের মধ্যেই। একদিন হঠাৎ আমি নিজে, মানে এটা প্রথম খাবার দেওয়ার পর, তারপর আর বিশেষ কিছু হয় না, হঠাৎ করে কোনো স্বপ্নও আসে না, নিজে যেটা রাত্রে ফিল করি যে শুয়ে আছি, বাট আমার বেশ ভালো মনে হচ্ছে যে আমার সঙ্গেও কেউ শুয়ে আছে। এবং বারবার আমার ঘুম ভাঙছে যে কারণে, সেটা হচ্ছে যে আমার কেউ গায়ে হাত দিয়ে, যেমন পাশাপাশি শুলে ধরো খুব ক্লোজ, তো আমরা যদি একটা মেল ফিমেল থাকে, সে তোমার গায়ে হাত দিয়ে শুয়ে, তো সেরকমই অনুভূতি হচ্ছিল।
এবং সেটা খুব অস্বস্তিকর, যা মানে আমি বুঝতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না কিছু। সেই ফিলিংসটা হওয়াতে খুব অস্বস্তিকর লাগে এবং মনে মনে একটা ভয়েরও আশঙ্কার জন্ম হয়। কারণ দেখো, ব্যাপারটা হয় কি, একটা মানুষ যখন শরীরে থাকে, তার সঙ্গে যতই লড়াই ঝগড়া ইত্যাদি হয়, সেখানে ভয়টা সেরকম কাজ করে না। কিন্তু যদি তুমি ভাবো যে সে আর এই শরীরে নেই, সে এখন ভূতের মতন অবস্থা এবং অপঘাতে মৃত্যু, তখন আমরা জানতাম যে একটা অস্বাভাবিক কিছু হয়। যদি তুমি রিয়েলাইজ করো সে তোমার একজন বিদেহী, তোমার সঙ্গে বসবাস করছে বা তোমাকে ফলো করছে, এমনি একটা ভয় থাকবে। কিন্তু হ্যাঁ, ভালোবাসার গভীরতা ছিল বলে ভয়টা অতটা প্রাধান্য পায়নি সেই সময়। তো এরকম ফিলিংস করতে করতে একটা অদ্ভুত ধরনের ফিলিংস হতে থাকে যে আমার সঙ্গে কেউ আছে। মানে আমি চলছি, ফিরছি, উঠতে বসছি, দিনে 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 আমার বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। আমি নিজেও সেটা প্রথম প্রথম ফলো করতে থাকি, যে হঠাৎ করে রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া, ছোট ছোট কথাতে রেগে যাওয়া, পরিবারের সঙ্গে ঝামেলা অশান্তি করা, এগুলো নিজেকে খুব, যখন আমি এক্সট্রিম পয়েন্টে চলে যেতাম, পরে যখন সেই পরিস্থিতি থেকে মানে সেই জায়গা থেকে নেমে আসতাম, নিজে রিয়েলাইজ করতাম যে আমি তো এরকম না, আমি করছিটা কি। এবং এটা বলে রাখি, এই যে খাবার দেওয়ার ব্যাপারটা, ধীরে ধীরে সেই সময় আমি যখন এরকম রিয়েলাইজ করছি, আমার স্বপ্নও আসতে থাকে যে আজকে এই সময় এই দিনে মানে যেটা হয়, এই খাবারটা দিয়ে আসবি আর এক গ্লাস জল দিয়ে আসবি। আমি আবার খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আমি সামলাতে পারছি না, প্রচণ্ড কষ্টে আছি। তো আমি যথারীতি মানে এটা বলতে পারো, প্রথম খাবারটা আমি নিজের ইচ্ছা অনুযায়ী দিয়েছি। পরের খাবারটা যখন এরকম ধরনের একটা স্বপ্নাদেশ হয়, এবং এটা ঠিক, এটা এখানে আর একটা জিনিস বলে রাখি, আমি দেখতাম কিন্তু ওর গলাটা শুনতে পেতাম, কিন্তু ওকে সেরকম ফিল করতে পারতাম না। মনে হচ্ছে আমার আশেপাশেই আছে, হয়তো আমার পেছনে দাঁড়িয়ে, আর হয়তো আমার সামনে দাঁড়িয়ে, হয়তো আমার মানে এমন পজিশানে আমি দাঁড়িয়ে, হয়তো তার কোনো বিপরীত পজিশানে দাঁড়িয়ে আমাকে এরকম বলছে। এবং আমি স্বপ্নেতে রিয়েলাইজ করছি যে ভয়ানক হয়তো একটা রূপ, কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু এটা ফিল করতে পারছি, স্বপ্ন হোক বা বাস্তব হোক, সে আমার প্রত্যেক মুহূর্তে আমার আশেপাশে আছে। আমি আবার সেখানে খাবার দাবার দিয়ে আসি এবং ঘটনাচক্রে যেটা একদিন উপলব্ধি করার সময় ঠিক এই রকমই পরিস্থিতি আমার সঙ্গে যাচ্ছে। যে সময় দিয়ে আসতে বলেছে তার বিপরীত একটা সময় গিয়ে দেখি সম্পূর্ণ। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে, তবে হ্যাঁ, এখানে বলে রাখি যে যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেখানে প্রথম দিকে তো এমনি নিরামিষই দিয়েছিলাম, কিন্তু সেখানে অর্ধেক খাওয়া ছিল, অর্ধেক খাওয়া ছিল না। বাট তারপর থেকে প্রচণ্ড মানে চিকেন ভালোবাসতো আর ফিশ ভালোবাসতো। তো আমি বাড়িতে তো ওরমভাবে রান্না করা যায় না, বললে তাহলে বিভিন্ন রকম প্রশ্ন আসবে যে কোথায় যাচ্ছে খাবারটা। আমি রাস্তা থেকে, তা বলতেই পারেন তখন কলেজ স্টুডেন্ট, কিন্তু যেটা বললাম পয়সা করি সেরকম কোনো রকম বাধা বিপত্তি বা অভাব ছিল না বলে কোনো অসুবিধা হয়নি। দোকান থেকে, হোটেল থেকে কিনে আমি দিয়ে আসতাম। তো সেখানে দেখতাম সেই সেকেন্ড খাওয়াটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আপনারা বা আপনি এটা বলতেই পারেন যে কুকুর বেড়ালে খেয়েছে, যেহেতু আমিষের ব্যাপার, বলতেই পারেন, এখানে কোনো আমি অমত করবো না। কিন্তু আমার রিয়েলাইজেশন ওই খেয়েছে। যাই হোক, এবার আবার মূল ঘটনায় আসি। দিনে দিনে আমার স্বভাব চরিত্র বদলাতে থাকে। একটা পয়েন্টের পর আমার আর সত্যি কিছু মাথায় নেই। এরপরে যেটা আমি আমার মায়ের থেকে শুনি, যখন আমার সমস্ত কিছু ঘটনা হয়ে গেছে, সেই ঘটনাটা এবার বলছি। যে হঠাৎ করে নাকি একদিন আমি দুরকম ভয়েসে কথা বলি এবং নিজেকে আমি জাহির করি যে আমি মানে পূজার কথা বলছি, যে আমি এর সঙ্গেই থাকবো, যে বাধা দিতে আসবে তাকে আমি ছেড়ে কথা বলবো না, কারণ আমি সুসাইডই করেছি, একে ভালোবাসি, এর সঙ্গে সারা জীবন কাটানোর জন্য। তো এই ঘটনা দিনের পর দিন চলতে থাকে এবং টানা 2 সপ্তাহ চলে এই ব্যাপারটা, 2 সপ্তাহ থেকে 2.5 সপ্তাহ। কারণ আমি 2 সপ্তাহ যে কলেজ যাইনি সেই সময়কার ঘটনা বলছি, এবং আমার কোনো সেন্সের মধ্যে কিচ্ছু ছিল না। যখন আমার নিজের সেন্স ফেরে তখনকার ঘটনা পরে বলছি।
বিভিন্ন রকমভাবে আমার মানে আমি নিজে নাকি অত্যাচার করি। আমি তখন তারা বুঝতে পেরেছে যে আমার মধ্যে যে কোনো একটা সত্তা রয়েছে যে ইভিল। ফলে হ্যাঁ, এটা বলে রাখি, আমাদের একজন কুলপুরোহিত আছে, মানে বংশ পরাপর ওনাদেরই পরিবার, আমাদের মানে বাড়িতে মহাদেবের একটা মন্দির আছে, ছোট ঠাকুর ঘরে। ছোট বলতে বেশ বড়, খুব একটা বড় না, কিন্তু মাঝারি সাইজের। ফলে তার পূজা আচ্ছা, তার মানে বিভিন্ন রকম আচার অনুচার মানে অনুষ্ঠান পুরোহিতের মাধ্যমেই হতো। নিত্য পুজো আমার মা করতেন, বাবাকেও করতে দেখেছি, কিন্তু কোনো আনুষ্ঠানিক কিছু হলে, ধরুন শিবরাত্রি ইত্যাদি, তা আমাদের যিনি কুলপুরোহিত, ধরুন এটা তো বংশ পরাপরের ব্যাপার, তাদেরও যে বংশ পরাপর হয়ে আসছে আমাদের সঙ্গে ওনারা চলতেন। তো আমাদের পরিবার, বিশেষ করে আমার বাবা এবং আমার জেঠু, এই পুরোহিতকে সব কথা বলে। এবং তখনকার দিন, সেই সময়কার একদিন পুরোহিত আসার পর পুরোহিতকে এত বাজে বাজে কথা বলা হয় এবং ধমকানো হয়, তিনি ভয়ে এটাই বলেন, ভয় হোক। তখন তো অতটা বুঝতে মানে আমার তো কোনো সেন্স নেই, মায়ের মুখ থেকে শুনি যে উনি প্রচণ্ড ভয় খেয়ে যান। উনি বলেন, নয় তারাপীঠ, নাহলে কামাখ্যায় একজন, ওনার দুজন জায়গায় জানাশোনা আছে, একজন তান্ত্রিক গ্রোচের কেউ সমাধান যদি করতে পারেন, ওনাই নন, ওনারা করতে পারবেন। সেই জন্যে তাদের সঙ্গে কানেকশানে দেয়, মানে কন্ট্যাক্ট দেয়, ফোন নাম্বার। তো ফোন নাম্বার দেওয়া, তখন ল্যান্ড ফোন নাম্বার, তখনকার প্রচলন ছিল ল্যান্ড ফোন। তো সেখানকার ঠাকুরমশাই যে কথাবার্তাগুলো বলেছিলেন এবং দুজনের লোকেশানও তার সঙ্গে সঙ্গে শেয়ার করেন উনি, যে তখনকার দিনের বুঝতেই পারছেন, আজ থেকে 20-25 বছর আগে মোবাইলের অতটা চল সেরকম আসেনি, মানে আসেনি বললে চলে। তো সেই ক্ষেত্রে ল্যান্ডফোন একটা বড় মাধ্যম। হ্যাঁ, এটা যেটা মায়ের থেকে শুনেছিলাম, যেটা তারাপীঠের যিনি, ওনাকে ফোনে পাওয়া যায়নি, মানে ডেড ফোন ছিল হয়তো। এই সরি, আমি এখানে একটা ভুল বলছি, মানে এটা বন্ধুরা উনি যেটা রিপিট করেছেন আমি সেটাই বলছি, কিন্তু এখানে এখানে আমার কিছু ভুল নয়। প্রথমে উনি যেটা বলেন সেটা বললাম, এবার উনি বলছেন যে কামাখ্যায় যাকে ফোন করা হয় তা এখানে পাওয়া যায় না, ডেড ফোন, মানে বা রিং বেজে যায়, পরে বাবা বা জেঠুরা মানে ফ্যামিলি ফিল করে যে ফোন হয়তো ডেড আছে। তারাপীঠে যাকে, যে তান্ত্রিকের ফোন নাম্বার ছিল সেই সময়, মানে উনি গৃহীতান্ত্রিক ছিলেন, মানে ওনার নিজস্ব পরিবার ছিল, অথচ তিনি তান্ত্রিক ছিলেন, ওনাকে পাওয়া যায়। এবং উনি যথারীতি যেতে বলেন বাবাকে। তো বাবা জেঠু যথারীতি যেদিন যেতে বলে সেদিন যান এবং ওনাকে নিয়ে আসা করানো হয়। এইখানেই হয় মেন ঘটনা। বাবা তো পরে এখন বলতে মানে যে অ্যাটাকটা হয়েছিল, রাস্তায় যখন যাচ্ছেন ওনারা, জেঠুর নাকি প্রচণ্ডভাবে শরীর খারাপ হয় এবং রাস্তায় দুর্বল হয়ে পড়ে প্রচণ্ডভাবে, এবং তাকে অনেক রকমভাবে মানে সেবা শুশ্রূষা করে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়, আবার গাড়িতে উঠিয়ে। তো সেখানে তান্ত্রিক কিছু মন্ত্র উচ্চাটন এবং জল পড়া দিয়ে তাকে সুস্থ করে, এবং এটাও বলে যে পূজার কথা বলে উনি বাধা দিচ্ছে, মানে যে আত্মা আমার শরীর, মানে পূজারই আত্মা, যে উনি বাধা দিচ্ছেন। তো সেই কারণে এই ঘটনা। এবং আমার বাবার গলায় একটা মহাদেবের মানে একটা লকেট ছিল সোনা দিয়ে বাঁধানো, ফলে সেখানে সেরকম কোনো অ্যাটাক করতে পারিনি, চেষ্টা দুজনেরই ছিল। তো এটা একটা ঘটনা ঘটে। কিন্তু আজকে কেন পরিবারের সঙ্গে আমি বিচ্ছিত, সেটা আমি আজকে আপনাকে ফোনের মাধ্যমে বলবো না, আমি আপনাকে ডাইরেক্ট যখন দেখা করব তখন বলবো। তো চলুন ঘটনায় ফিরে আসি। সেই গৃহীতান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় গাড়ি করে, যেহেতু সেই সময় আমাদের একটা অ্যাম্বাসেডর গাড়ি ছিল, মানে ওই গাড়িটাই একটাই গাড়ি ছিল, যার যখন দরকার পড়তো সে তখন সেই গাড়িতে যাতায়াত করতো। তো নিয়ে আসার পর উনি এটাই ঠিক করেন যে ওনাকে 3 দিন আমাদেরই বাড়িতে থেকে কিছু পূজা পাঠ যাগযজ্ঞ করে, যেহেতু অপঘাতে মৃত্যু এবং সুইসাইডাল কেস, প্রেতজনিতে জন্ম হয়, এবং যেটা আপনার ঘটনা তো আমি 2 দিন আগে শুনেছি, তো কাটাতে সময় লাগবে এবং প্রচণ্ড এরা জেদি হয় এবং অনেক কিছু ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে, পরিস্থিতি উনি এসে যেটা দেখেন। এবং বললে বিশ্বাস করবেন না, জেঠুকে তো উনি ওই সময় উনি বাঁচিয়ে তুলেছিলেন, কিন্তু জেঠু বাড়ি আসার পর হঠাৎ করে তার স্ট্রোক হয়। চিন্তা করে দেখুন,
তখন আমাদের টোটাল ফ্যামিলি আমাকে নিয়ে এরকম ব্যস্ত, এবং তার মধ্যে বাড়িতে একজন ডেথ। মানে কতটা ভয়াবহ এবং কতটা, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো তারও ক্রিয়াকর্ম হয়, যেহেতু ন্যাচারাল ডেথ, স্ট্রোক হয়ে মারা যায়, কিন্তু তান্ত্রিক মশাই উনি বলেছিলেন যে এটা সঠিক ডেথ না, ডেথ করানো হয়েছে। তো এইরকমভাবে উনি 3 দিন থাকেন, 3 দিন নাকি প্রচণ্ডভাবে যাগযজ্ঞ হয় মন্দিরে বসে, এবং আমি যে ঘরটায় থাকতাম ওই ঘরটার মধ্যে। পরে যেটা দেখা গেল যে মানে উনি বলেন যে আমারই ঘরে কিছু জিনিস পূজার থেকে গেছিলো, যেমন ধরো একটা লাভ লেটার থেকে গেছিলো, একটা ও আমাকে এমনি একটা নর্মাল মানে রূপোয় বাঁধানো চেন দিয়েছিল সেইটা, এবং আর একটা সামান্য জিনিস ছিল যেটা আমি এখন উল্লেখ করছি না, আপনাকে গিয়ে বলবো। তো সেগুলো যজ্ঞের আগুনে আহুতি দিতে বলে। তো ঘরের বাবা মা সেই পরিস্থিতির দিকে, জেঠু মারা গেছে তার শোক, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসপত্র চলছে। করে জিনিস খুঁজে পাওয়া হয় আমার ড্রয়ারই সামনাসামনি, ড্রয়ারের মধ্যেই রেখেছিলাম। আমার 2টো ড্রয়ার ছিল, একটা ওপেন আর একটা চাবি দেওয়া। তো সেটা আমার মা জানতো যেখানে চাবি থাকে। সেখান থেকে 3টে জিনিস উদ্ধার করে সম্পূর্ণ যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হয়, এবং ধীরে ধীরে মানে যিনি এসছিলেন যজ্ঞেরই কিছু একটা জিনিস নিয়ে, মা অতটা আমাকে বলতে পারেনি, সবাইকে ফ্যামিলির মধ্যে সবাইকে একটা করে তাবিজ দেন, তৈরি করে দেন, এবং ওইখানেই বসি, এবং সঙ্গে সঙ্গে সেটাকে স্নান করে ধারণ করতে বলেন। এবং তারপরে আমার শরীর থেকে পূজাকে রিলিজ করা হয়। এবং যখন আমি নিজে রিয়েলাইজ করি, মায়ের থেকে ঘটনা শুনছি, তখন মায়ের শরীরও প্রচণ্ডভাবে খারাপ। কারণ যখন পূজা বেরিয়েছে, মাই আমার তো একমাত্র আমার কাছে ছিল, তো প্রচণ্ড সেখানে তার মানে এফেক্টটা এসছে, বুঝতেই পারছেন। মানে আমি ঠিক আপনাকে একটা ফোনে হয়তো আমি বোঝাতে পারছি না, বা আমি ঠিক আপনাকে এক্সপ্লেন করতে পারছি না আমি জিনিসটাকে। তো যাই হোক, আমি ফিরে আসার পর সমস্ত ঘটনা শুনি, এবং আমারও ফিরে আসার পরেও ওই তান্ত্রিকের সঙ্গে আমার দেখা হয়নি, উনি চলে গেছিলেন। যখন আমার সম্পূর্ণ জ্ঞান আসে, আমি মায়ের কাছ থেকে শুনি উনি আমাকে কিছু ক্রিয়া করতে বলেন, কিছু কাজ করতে বলেন। সেটা সম্পূর্ণ হওয়ার তার পরের দিনেই আমার মা এক্সপায়ার করেন। সে এক্সপায়ারের মানে এই সমস্তটা টোটালটা একটা যে ঘটনা দাদা, আপনি বললে বিশ্বাস করবেন না। আপনি নিজে রিয়েলাইজ করছেন যে তখন ফ্যামিলি আমার সঙ্গে এই অবস্থা, আমার মা চলে গেল, জেঠু চলে গেল, বাবার হয়ে গেছিলো প্যারালাইসিস, এবং আমার জেঠিমার ঘটনাচক্রে কিছু হয়নি, এবং ছোটো কাকা ছোটো কাকিমারও বিশেষ কিছু হয়নি। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, আমি যখন আমাদের পরিবারের জেঠুর একজন ছেলে ছিলেন, উনি মানে বিদেশে পড়াশোনা করবার জন্য উনি এখানে আসতেন না, খুব রেয়ার আসতেন। পরিবারের মধ্যে সন্তান বলতে আমিই ছিলাম। তারপরে যখন আমার সঙ্গে এই পরিবারের, আমি নিজের থেকেই সেটা ঘটনা আপনার সঙ্গে গিয়ে বলবো, বেরিয়ে আসার পর কাকা কাকিমার অনেক ছোট ছিল তারা, আমার মানে আমি কাকাকে তুই তোকারি করে ডাকতাম, বুঝতেই পারছেন। তো তাদের সন্তান সন্ততি হয়, বাট আমি এখনও ব্যাচেলার। এই কারণে এটা পুরো মানে যে তান্ত্রিক বলে গেছিলো, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও যতক্ষণ না এই আত্মাকে বাড়ি তো বাইরে তো করে দেওয়া হয়েছে, কিন্তু সে যতক্ষণ না একটা সাডেন সময়ের পর রিলিজ হতে পারছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, ততক্ষণ কিন্তু আমার কোনো রকম কোনো কিছু শাদি বিয়ে হতে পারে না। মানে বাধা কোনো না কোনো দিক দিয়ে আসবে, সেটাই দাদা আজও আমি উপলব্ধি করি। দেখুন, একটা মানুষের চাহিদা থেকেই যায়। তবে হ্যাঁ, আমার বিশেষ কোনো ইচ্ছা নেই যে এরকম ধরনের জীবন আমি লিড করি। তবে মাঝে মাঝে ইচ্ছাও হয়, ভুল বলবো না। কিন্তু যতদিন পরিবারের সঙ্গে, আমি এই 2 বছর হলো ধরুন পরিবারের থেকে আলাদা আছি, মানে কী কারণ না কারণ সেটা পরে বলছি আবার গিয়ে আপনার সঙ্গে। বাট আজও পর্যন্ত অনেক চেষ্টাই আমার বাবা করেছে, মানে অনেকেই পরিবারের করেছে, পিসি আমার 2 পিসি তারা করেছে, কিন্তু কোনো ইচ্ছাই সাকসেসফুলি রান করেনি। তো এই ছিল দাদা আমার ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। আমি আজও অনুভব করি, মাঝে মাঝে এটাও রিয়েলাইজ করি যে আমার আশেপাশে এখনও কেউ আছে। জানি না, হতে পারে সেটা আমার মনের ভুল, হতে পারে সেটা সত্য, বাট
এই রকম বীভৎস একটা সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। বাট আজও আফসোস হয় যে যদি সে বেঁচে থাকতো, হয়তো আমাদের ফ্যামিলি থেকেও আমাকে ডিটাচ হতে হতো না, বা আমরাও সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। তারও লাইফটা ঠিক থাকতো, আমারও লাইফটা হয়তো এরকম কাটতো না। তো দাদা, এই ছিল ঘটনা। আপনাকে আরেকবার ফোন করব, কবে যাব একটু কাইন্ডলি বলবেন। ভালো লাগলে আপনি নিশ্চয়ই শেয়ার করবেন আর সবাইকে শোনাবেন। নমস্কার। তো ফ্রেন্ডস, আজকের ঘটনা সত্যিকারের খুব দুঃখজনক, বেদনা, এতগুলো মৃত্যু, তার সঙ্গে সঙ্গে একটা ইচ্ছা, একটা মানে প্রতিহিংসা, ভালোবাসা, সব কিছুই রয়েছে। তাই জীবনে আমাদের একটা সত্যিই রহস্যময়, মিস্ট্রিয়াস, কখন কী পরিস্থিতির মধ্যে আমরা পড়ব তা আমরা নিজেরাও জানি না। তাই অলওয়েজ বেটার চিন্তা করুন, বেটার কাজ করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালোভাবে এগিয়ে চলুন। নমস্কার।